1966 সালের 20 মার্চ লন্ডনের ওয়েস্টমিনস্টারের মেথডিস্ট সেন্ট্রাল হলে প্রদর্শন করা হচ্ছিল বিশ্বকাপের মূল ট্রফি জুলে রিমে ট্রফি। তখনই ঘটল বিস্ময়কর এক ঘটনা। চুরি হয়ে গেল ট্রফিটি। তার চেয়েও বিস্ময়কর ঘটনা ঘটল ট্রফিটি যেভাবে খুঁজে পাওয়া গিয়েছিল। চলুন সেই অবাক করা কাণ্ডই জেনে আসি আজকের এক্সপ্লেনারে। আজকের পরিচিত ফিফা বিশ্বকাপ ট্রফি তখনও আসেনি। সে সময় গ্রিক বিজয়ের দেবী নাইকির আদলে নির্মিত সোনালী এই ট্রফিটি ছিল প্রতিটি ফুটবলারের স্বপ্নের প্রতিচ্ছবি। প্রদর্শনীটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিরাপত্তাও ছিল। স্থানটি ছিল ব্রিটিশ পার্লামেন্ট ভবনের কাছেই। প্রদর্শনীতে থাকা মূল্যবান ও বিরল ডাক টিকিটগুলোর দিকে চোর একবারও তাকায়নি। সেগুলোর অনেকগুলোর আর্থিক মূল্য ওই ট্রফির চেয়েও বেশি ছিল, কিন্তু চোরের লক্ষ্য ছিল একটাই, বিশ্বকাপ ট্রফি। খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র উত্তেজনা। ট্রফিটা চুরি হওয়ার পর ব্রিটিশ পুলিশ ব্যাপক তদন্ত শুরু করলো। সংবাদপত্রের প্রথম পাতায় উঠে এলো এই ঘটনা। ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জো মিয়ার্সের কাছে পৌঁছালো একটি মুক্তিপণের চিঠি। চিঠির প্রেরক নিজের পরিচয় দেয় জ্যাকসন নামে। সে দাবি করে ট্রফিটি ফেরত চাইলে দিতে হবে 15,000 পাউন্ড, অন্যথায় ট্রফিটি ধ্বংস করে ফেলা হবে। পুলিশ সঙ্গে সঙ্গে একটি ফাঁদ পাতে। এডওয়ার্ড বেচলি নামের এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়, কিন্তু তদন্তকারীরা দ্রুত বুঝতে পারেন রহস্যের সমাধান এখনো অনেক দূরে। কারণ বেচলির কাছে ট্রফিটি ছিল না। সে দাবি করে সে কেবল মধ্যস্থতাকারী। প্রকৃত চোর কে সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি। আজও 1966 সালে সেই চুরির প্রকৃত নেপথ্য কাহিনী পুরোপুরি উন্মোচিত হয়নি। এদিকে বিশ্বকাপ শুরুর দিন যত এগিয়ে আসছিল তত বাড়ছিল উদ্বেগ। এত বড় একটি আন্তর্জাতিক আসরের আগে ট্রফি হারিয়ে যাওয়া ছিল ইংল্যান্ডের জন্য ভয়াবহ বিব্রতকর ঘটনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন গোপনে একটি প্রতিলিপি ট্রফি তৈরি করার উদ্যোগ নেয়। তারপর এলো 1966 সালে 27 মার্চ। লন্ডনের দক্ষিণাঞ্চলে নিজের বাড়ির কাছাকাছি এলাকায় সন্ধ্যায় হাঁটাহাঁটি করছিলেন ডেভিড করবেট। সঙ্গে ছিল তার 4 বছরের কালো সাদা রঙের মিশ্র জাতের কুকুর পিকলস। হঠাৎ করেই পিকলস একটি পার্ক করা গাড়ির পাশে থাকা ঝোপের দিকে অস্বাভাবিক আগ্রহ দেখাতে শুরু করলো। সে ঘ্রাণ নিতে লাগলো, টানাটানি করতে লাগলো, যেন সেখানে কোনো গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে আছে। করবেট নিচে তাকিয়ে দেখলেন ঝোপের নিচে পড়ে আছে একটি প্যাকেট। প্যাকেটটি সংবাদপত্রে মোড়ানো এবং দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। প্রথমে তিনি কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। সে সময় ব্রিটেনের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ চলছিল, ফলে তার মনে হয়েছিল এটি হয়তো কোনো বিপজ্জনক বস্তু হতে পারে। তবু শেষ পর্যন্ত তিনি প্যাকেটটি খুললেন, আর খুলে স্তব্ধ হয়ে গেলেন। ভেতরে ছিল একটি সোনালী ট্রফি। ট্রফিটির নিচের অংশে খোদাই করা ছিল আগের বিশ্বকাপ জয়ী দেশগুলোর নাম: উরুগুয়ে, ইতালি, ব্রাজিল, পশ্চিম জার্মানি। মুহূর্তের মধ্যে তিনি বুঝতে পারলেন তার কুকুরটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত নিখোঁজ বস্তুটি খুঁজে পেয়েছে। ট্রফি পাওয়ার পর ডেভিড করবেটকে কিন্তু সঙ্গে সঙ্গে নায়ক হিসেবে স্বাগত জানানো হয়নি। করবেটকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা নিশ্চিত হতে চেয়েছিলেন তিনি কোনোভাবে এই চুরির সঙ্গে জড়িত কিনা। অবশেষে তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয়। এরপরে শুরু হয় পিকলসের অবিশ্বাস্য জনপ্রিয়তার গল্প। মাত্র কয়েকদিনের মধ্যেই পিকলস জাতীয় নায়কে পরিণত হয়। সংবাদপত্রগুলো তার ছবি ছাপতে শুরু করে। টেলিভিশন অনুষ্ঠানগুলো তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচার করে। দেশজুড়ে মানুষ তার গল্প জানতে চায়। পিকলসকে ন্যাশনাল ক্যানাইন ডিফেন্স লিগ থেকে একটি রৌপ্য পদকও দেয়া হয়। সে 1 বছরের জন্য বিনামূল্যে কুকুরের খাবারও পায়। এমনকি পরে তাকে দ্য স্পাই উইথ আ কোল্ড নোজ নামের একটি চলচ্চিত্রেও দেখা যায়। অন্যদিকে ডেভিড করবেট বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত পুরস্কারের অর্থ হিসেবে প্রায় 5,000 থেকে 6,000 পাউন্ড পান, যে অর্থ দিয়ে সে সময় একটি বাড়ি কেনা সম্ভব ছিল। এই গল্পের শেষেও রয়েছে এক অদ্ভুত মোড়। পিকলসের কারণে 1966 সালে জুলে রিমে ট্রফি রক্ষা পেয়েছিল, কিন্তু ট্রফিটির ভাগ্যে আরও একটি চুরি অপেক্ষা করছিল। 1970 সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ব্রাজিল ট্রফিটির স্থায়ী মালিকানা লাভ করে। তারপর 1983 সালে ব্রাজিলের রিও ডি জেনেইরো থেকে ট্রফিটি আবার চুরি হয়ে যায়। ট্রফিটি আর কখনো উদ্ধার করা যায়নি। ধারণা করা হয় চোরেরা সেটি গলিয়ে ফেলেছিল। যদিও এখনো কেউ কেউ বিশ্বাস করেন হয়তো পৃথিবীর কোথাও কোনো ব্যক্তিগত সংগ্রহে সেটি লুকিয়ে আছে। পিকলস নিজেও খুব দীর্ঘ জীবন পায়নি। 1967 সালে একটি বিড়ালকে তাড়া করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু হয়।